দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে একদম সদ্য সংবাদ দিয়েই শুরু করব। প্রশ্ন হচ্ছে আমাদের, এনসিপি কি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে? কেন এই প্রশ্ন করছি তা আমরা জানব। তার আগে জানিয়ে রাখি যে আমাদের এখানে আজকে অতিথি হিসেবে রয়েছেন মনিরা শারমিন, তিনি যুগ্ম আহ্বায়ক এনসিপি এবং একই সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি। রয়েছেন আম জনতার দলের মুখপাত্র মোহাম্মদ তারেক রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মনিরা শারমিন, আমরা শুরুতেই বলেছি যে এনসিপি কি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে, আপনার মুখে শুনবো। তবে তার আগে যে খবরটি দেখছি, যদি আমরা লিঙ্কও দেখাতে পারি, আমি পড়েও শোনাচ্ছি। নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসছে, আসিফ মাহমুদ বলেছেন, যিনি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটু আগেই আপনাদের জরুরি সংবাদ সম্মেলন শেষ হয়েছে। এই যে নির্বাচনের আপিল টাপিল শেষ হলো, সেই প্রেক্ষাপটে আপনারা তিনটি ইস্যু তুলেছেন। এক নম্বরে হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্ব, তারপরে হচ্ছে ঋণখেলাপি, আরও অনেক বিষয় আছে। আমি একটু আপডেটটা জানতে চাচ্ছি, মানে আপনাদের এই অবস্থান কেন? আপনারা কি নির্বাচনে থাকছেন, না এগুলার সমাধান না হলে সরেই দাঁড়াবেন? মনিরা শারমিন। ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা এবং সহ-আলোচককে শুভেচ্ছা এবং যারা দেখছেন টিভির পর্দায় তাদের শুভেচ্ছা। প্রথমত আমাদের যদি বলি যে রাজনৈতিক দল হিসেবে আমাদের যাত্রা শুরু এবং এটি আমাদের প্রথম নির্বাচন। এই যেই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটি আমাদের কাছে নতুন এবং গত 2-3 দিন ধরে আমরা আসলে যেই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আমরা একেবারে কাছ থেকে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি আসলে কিভাবে একটি দলের পক্ষে কাজ করছে এবং এটি আজকে সরেজমিনে পরিদর্শন করেছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সুতরাং এই যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুবই নেতিবাচক অভিজ্ঞতা। এটি আসলে আমাদের পক্ষ থেকে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আসলে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই সময় এই ধরনের অভিজ্ঞতা আমাদের জন্য খুবই হতাশাজনক। যেই অভিজ্ঞতাগুলোর কথা বলছি সেটি হচ্ছে যে ধরেন একেবারে মানে সাংবিধানিক যে এখানে বলাই আছে যে দ্বৈত নাগরিকত্ব হলে সংবিধানের 66 ধারায় 2 এর কয়ে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব কেউ আসলে সংসদ নির্বাচনে তারা অবতীর্ণ হতে পারবেন না, মনোনয়ন তাদের হচ্ছে বৈধ হবে না। এইরকম একটি সাংবিধানিক বিষয় নিয়ে আসলে যখন মানে এটি এস্টাবলিশড, সেটি নিয়েও আবার আসলে যখন এই নির্বাচন কমিশনে যখন কথা উঠছে তখন কিন্তু এই একটি দলের প্রায় 20 জন তারা আসলে দ্বৈত নাগরিকত্ব। দল কেন বলছেন, স্পেসিফিক করবেন? হ্যাঁ, আমি স্পেসিফিকলি বলছি। আমি যদি বলি যে বিএনপির 20 জন আছেন, আমাদের কাছে যা তথ্য সেটা হচ্ছে দ্বৈত নাগরিক তারা। দুইজনের নাম বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমি যদি বলি ঢাকা 11, সেখানে হচ্ছে উনি কিন্তু ভানুয়াতুর নাগরিক এবং সে পাসপোর্টটিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এবং আরও একটি যদি বলি সিরাজগঞ্জের 6 আসনে এম এ মোহিত, উনিও ব্রিটিশ নাগরিক এবং এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। এবং এটি জানার পরেও এই যে নাগরিকত্ব ওনার, এবং খুবই গুরুত্বপূর্ণভাবে রংপুরের একজন প্রার্থী, তিনি আজকে একেবারে কমিশনে স্বীকারই করেছেন যে তিনি আসলে অন্য দেশের নাগরিক এবং তার দ্বৈত নাগরিকত্ব আছে। এটি তিনি হলফনামায় মিথ্যা তথ্য প্রেরণ করার পরেও কিন্তু উনি আজকে স্বীকার করেছেন। কিন্তু স্বীকার করার পরেও যেটা হলো, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তিনি তো নিশ্চয়ই নির্বাচন কমিশন থেকে তো কাউকে আসলে এই অ্যাডভাইজিংটি করতে পারেন না যে আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে যান, তাহলে আমরা এটা বিবেচনা করব। কিন্তু সেই বিষয়টি কিন্তু হচ্ছে বিষয়টা এমন পরিস্থিতি আমাদের কাছে এমন লাগছে যে নির্বাচন কমিশন আসলে এক ধরনের দায়িত্বই নিয়েছে বিএনপির এই যারা আসলে দ্বৈত নাগরিক তাদের আসলে এই পুলসেরাতটি পার করে দেওয়ার। তো সেটি তো খুবই দুঃখজনক। এবং শুধুমাত্র বিএনপি না, আমরা যেটা জানি যে জামাতেরও 3 জন যারা আসলে দ্বৈত নাগরিক, তারাও আসলে এই বিষয় নিয়ে মোটামুটি চাচ্ছে যে পুলসিরাতটি খুব দ্রুত পার হয়ে যাক এবং তারা নির্বাচনে। মানে আপনাদের জোটের জামায়াত ইসলামীও আছে দ্বৈত নাগরিক? জি, আছে 3 জন আমাদের কাছে যা তথ্য আছে। এখন এটি একটি ব্যাপার। এবং দেখেন, এই যে ঋণ খেলাপি, একজন ঋণ খেলাপি কিন্তু একটি সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করার কোনো বৈধতা থাকতে পারে না। কিন্তু সেই বিষয়গুলো কিন্তু
কিন্তু স্কিপ করা হচ্ছে এবং সেটি তারা আসলে নানানভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর চাপ প্রয়োগ করে, ব্যাংকের উপর চাপ প্রয়োগ করে তারা কিন্তু এই ঋণ পুনর্তফসিল করছেন এবং তাদের আসলে এই মনোনয়ন বৈধতা নেবার চেষ্টা করছেন এবং নির্বাচন কমিশন এই সবগুলো বিষয়েই আসলে অবগত। তারপরেও কিন্তু সে এই পক্ষপাতমূলক আচরণ করছে। এটি তো অবশ্যই প্রশ্নবিদ্ধ। দেখেন, যেই নির্বাচন কমিশন, যেই রেগুলেটরি অথরিটি, তারাই আসলে নির্বাচনটি আয়োজন করবে, সেখানে যদি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ হয় তাহলে সেখানে আমরা আসলে যে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বারবার করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটি আসলে কিভাবে করে মানে আয়োজন হবে, এটি আমাদের কাছে এখন বড় একটা সেক্ষেত্রে প্রশ্ন। আপনাদের অবস্থান কি হবে? আপনারা সমাধান চেয়েছেন, হ্যাঁ, আমরা সমাধানের আর কি পথ আছে? সমাধান না হলে কি করবেন আপনারা? এখানে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলছে নির্বাচনে অংশগ্রহণ করব কি না সেটি আসলে ভাবার সময় এসেছে। আসলে এর মানে কি? না, দেখেন, এমন একটি বিষয় যেখানে আমরা নির্বাচনের অনেক আগেই, আমি যদি বলি যে নির্বাচনের এখনো আমরা 20 দিনের মতো বাকি আছে, এর আগেই যখন আমরা দেখছি যে মানে এই দলগুলি আসলে সুবিধা পাচ্ছে, আমি যদি বলি বিএনপির নাম ধরেই যদি বলি যে বিএনপি আসলে মানে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব, এই দুটি বিষয়ে তারা বিভিন্নভাবে সুবিধা পাচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে একেবারে ধরেন ব্রেকের মধ্যে যখন একটু ব্রেক নিয়ে তারা আসলে এই মিটিংটি করে আসছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও যে বিএনপি নেতারা তাদের সাথে বৈঠক করে এসে আসলে সেই রায়গুলো দিচ্ছে এবং সেই রায়টা আসলে বিএনপির পক্ষে যাচ্ছে, তখন তো আসলে এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলি। এবং দেখেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বা এই পুনর্গঠন নিয়ে কিন্তু জাতীয় নাগরিক কমিটি এর আগেও প্রশ্ন তুলেছে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম, এবং আমরা কিন্তু তখন থেকে এই হুঁশিয়ারি দিয়ে আসছি যে নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। না, সেটা তো আপনি বলছেন, কিন্তু তাহলে কি হবে? আপনাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা কি হবে যদি এটা সমাধান না হয়? এটা সমাধান তো প্রথমত হতেই হবে, কারণ এটির সমাধান যে কোনো উপায়ে হতে হবে এবং হবে, এটা আমরা আশা করি। যদি না হয়, যে নির্বাচন কমিশন যদি আসলে একটি পক্ষকে, একটি দলকে বেশি সুবিধা দিতে থাকে, তাহলে তো এটা পাতানো নির্বাচন ছাড়া আর কিছুই হবে না। সেক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা শক্ত ভূমিকায় যেতে হবে এবং আমাদের যে রাজনৈতিক পর্ষদের আজকে একটি সভা আছে, আমরা সেই সভাতে যে সিদ্ধান্ত গ্রহণ করার একটা প্রক্রিয়ার মধ্যে আছি। চমৎকার, কেউ পরিষ্কার আপনার বক্তব্য। তারেক রহমান, মোহাম্মদ তারেক রহমান, আমজনতার দল, বিএনপিরও কিন্তু একই অভিযোগ আছে। ছাত্রদল কিন্তু আজকে নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছিল, আমি জানি না এখন তাদের অবস্থান আছে কিনা। একই সঙ্গে তারেক রহমান সাহেবও কিন্তু বলছে যে বলতে কষ্ট হয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এই বিএনপি, তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান, তিনিও প্রশ্ন তুলেছেন। এখন আপনার কি মনে হয়, নির্বাচন কমিশন কি নির্বাচন নিয়ে সংশয় তৈরি করার কোনো প্রক্রিয়ায় যুক্ত, না আসলে ঘটছে কি? মানে ওনার বক্তব্য তো শুনলেন। জি, আমাদের এনসিপির ভাইদেরকে কোনো নির্বাচন ছাড়াই একবারে ঘোষণা দিয়ে দিলে বেশি ভালো হয়, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি ঘোষণা দিলেন? ঘোষণা মানে এমপি Clear বানাই করেন। দেবে, এমপি বানাই দেবে একবারে ডাইরেক্ট, কোনো কোনো কথা তো নেই। একবারও সেটা বলেননি। এটা বলা লাগে নাকি? এটা বলা লাগে না। আমি কেন বলতেছি দেখেন, আপনার হলো, আমরা তো এই গভর্নমেন্টকে একটা স্পেশাল গভর্নমেন্ট বলি, তাই না? স্পেশাল ক্যারেক্টারের গভর্নমেন্ট না, সংবিধান বা বিভিন্ন ব্যাখ্যায় আমরা তো স্পেশাল ক্যারেক্টার কেন? এটা গণ অভ্যুত্থান পরবর্তী এক সময়ের একটা, তার মধ্যে স্পেশাল একটা বিষয় ঘটনা ঘটেছে যে আমাদের উপদেষ্টারা কোনোদিন নির্বাচন করতে পারে না, কিন্তু আমাদের একজন উপদেষ্টা সে নির্বাচনে অংশ নিচ্ছে। তাহলে সবার আগে বাতিল হওয়ার কথা নাহিদের মনোনয়ন, সেটা একজন উপদেষ্টা হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। কেন? জুলাই করেছে, জুলাই করলে সব বৈধ, তাই না? তো দ্বৈত নাগরিকের যে বিষয়টা আসছে, আমাদের এই গণ অভ্যুত্থানের আগে বড় একটা অধ্যায় আছে যে রাজনৈতিক কর্মীরা বড় ধরনের নিপীড়নের শিকার হয়েছে, অনেক অনেক বেশি। এই নিপীড়নের বিভিন্ন পর্যায়ে জেল জুলুম খাটা শেষে অনেক রাজনৈতিক কর্মী বিদেশে চলে গেছে, অ্যাসাইলাম নিয়েছে, এবং সবাই অনিশ্চিত যে কবে কী হবে জানি না। এই অ্যাসাইলামের প্রক্রিয়ায় অনেকে বিভিন্ন জায়গায় দ্বৈত নাগরিকের মতো ঘটনা ঘটে গেছে। দ্বৈত নাগরিকত্ব আজকেই শুধু নতুন নাই বাংলাদেশে, ইতিপূর্বেও দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেক রাজনীতিবিদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে। পরবর্তীতে নাগরিকত্ব ত্যাগ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এটা হলো একটা বাস্তবতা এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা। তাহলে যদি স্পেশাল টাইম হিসেবে, একটা স্পেশাল নির্বাচন হিসেবে নাগরিকত্ব ত্যাগ করে না, নাগরিকত্ব ত্যাগের আবেদন করে, একটু ক্লিয়ার করে। হয়তো আবেদন করে, আবেদন একটা ওই প্রক্রিয়ার মধ্যে আবেদনেই ত্যাগ হয় না কিন্তু। হ্যাঁ, আবেদনেই ত্যাগ হয় না, কিন্তু আবেদন করে সেটাকে আমি একটু আপনাকে বাজিয়ে দেখি, একটু বাজিয়ে ওই দেখি। প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা। আবেদন করে উনি নির্বাচন করলেন, পরে নির্বাচনে যদি উনি ইলেক্টেড না হন,
তো আবেদনটা প্রত্যাহার করার কিন্তু আইনগত আবার সুযোগ আছে, তো কিন্তু নাগরিকত্ব বহাল রাখলেন। তো দেখা গেল যে পাশ করলে আমি নাগরিকত্ব ত্যাগ করব, আর পাশ না করলে ত্যাগ করব না। নাম্বার ওয়ান, আমি একটু বলি আপনাকে প্রশ্ন, আরেকটা প্রশ্ন করে ফেলি। যে আবারও দেখা গেছে যে হ্যাঁ উনি নির্বাচিত হলেন, তখন প্রমাণ হলো তিনি দ্বৈত নাগরিক, তখন এটা নিয়ে মামলা করতে হয়। এই মামলায় আল্লাহর রহমতে 5 বছর চলে যায়। এই 5 বছর চলতেই তার দেখুন, আমি বলছি যে এই যে আবেদন করলো, আবেদনের পরে আচ্ছা ধরেন কেউ একজন দ্বৈত নাগরিকত্ব না, সে এমপি হয়ে গেছে, দ্বৈত নাগরিকত্ব ছাড়া এমপি হয়ে গেছে, এমপির মেয়াদ শেষে সে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করছে, তার ভবিষ্যৎ দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করার কারণে মানে অতীত এমপি তো বাতিল হয়ে যাবে কিনা? সেটা তো হবে না, সেটা তো হবে না। পরে উনি আর এমপি নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, সেটাই বলতেছি। আমাদের সমস্যা কি যে একজন এমপি সে যেন দ্বৈত নাগরিক না হয় নাকি? বিষয়টা হচ্ছে আপনি আর কি ক্লিয়ার করি যে দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশে বৈধ, কিন্তু জনপ্রতিনিধির কথাই বলছি আমি। হ্যাঁ, সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এটা বৈধ না। জি, ক্লিয়ার করেন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেছে সে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, এই তো হয় না। তো এটা একটা কৌশল, আমি আপনাকে বলি। কৌশলটা হচ্ছে এরকম যে বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের আবেদনের পর এই প্রক্রিয়া শেষ হতে কোথাও 6 মাস, কোথাও 1 বছর। আমি শেষ করি ভাইয়া, কোথাও 1 বছর লাগে, আমি শেষ করি 1 বছর লাগে। ইতিমধ্যে এই আবেদনের প্রেক্ষিতে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান, উনি এমপি হয়ে গেলে তো আবেদনের পর উনি দ্বৈত নাগরিক থাকলেন না। আর যদি এমপি না হন তাহলে এটা পুনর্বহাল করার সুযোগ আছে। আমি সেটাই বলছি, এমপি হলে আমি দ্বৈত নাগরিকত্ব ছাড়বো, এমপি না হলে ছাড়বো না। এটা কি একটি আপনি সৎকৌশল বলবেন? এমপি না হলে অথবা এমপির মেয়াদ শেষ হলে তো দ্বৈত নাগরিকত্ব হতে পারে তো, তাই না? সেটাও পারে। আমি সেটাই বলছি। দেখুন, আমাদের এই সময়টাতে একটা বড় জুলুমের সময় গেছে, যেই জুলুমের সময়ে রাজনৈতিক কর্মীরা বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থান করেছে, সেই অবস্থানের প্রেক্ষিতে দ্বৈত নাগরিকত্ব পরিবেশ সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমি সেটার কথা বলছি। এখানে তো এমন এক্সেপশনাল কেস ঘটলো যে উপদেষ্টারা নির্বাচন করতে পারে না, করে না, কিন্তু একজন উপদেষ্টা নির্বাচন করছে। আসিফ এখানে নির্বাচন করার জন্য যে নির্বাচন করতে পারে না, আমাদের কি এই যে উপদেষ্টা পরিষদ যেটা গঠন হয়েছে হাইকোর্টের সর্বোচ্চ রেফারেন্সে, এটা কি ধরেন তত্ত্বাবধায়ক সরকার, এখানে কি এই ধরনের কোনো রেস্ট্রিকশন আছে কিনা আমি জানতে চাই। আমি তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন। এদের কি কোনো রেস্ট্রিকশন ছিল যে এই সরকারে যারা যাবে তারা কেউ নির্বাচন করতে পারবে না? বাংলাদেশের যতগুলো সংকট ছিল, যারা ইন্টারিম গভর্নমেন্টের এই ধরনের ফাংশনে ছিল, তারা কেউই কখনোই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ট্রেডিশনের কথা বলছি, ট্রেডিশনের কথা বলছি। এটা নিয়ম আছে স্পষ্টভাবে, এবং এই গভর্নমেন্টের সময়ে চালাকি করে আমাদের উপদেষ্টারা চালাকি করে এই গভর্নমেন্টের সময়ও একটা প্রস্তাবনা লিখিত আকারে হয়েছিল, সেটা খসড়াও বাইরে এসেছিল যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। কিন্তু ওই যে মনের মধ্যে দুষ্টামি, শয়তানি, তারা নির্বাচন করবে, সেই কারণে এই স্বাভাবিক যে নিয়ম যা অন্য তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে মানতো, এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে সেটা মানতে দেয়নি অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে সেটা মানতে দেয়নি। জি, তাহলে কি দাঁড়াচ্ছে এখন? আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেখানে ফিরে আসি। এনসিপি যদি নির্বাচন থেকে সরে যায়, কি দাঁড়াবে? এখানে দাঁড়াচ্ছে যেটা, যে কয়টা জোরাজোরি করে বাদ রাখতে পারে অতগুলোতে তারা আসন নেবে, এমনি তো পাবে না। মানে এনসিপি যদি নির্বাচন থেকে সরে যায় তাহলে নির্বাচনের কি অবস্থা হবে? এটা কি অংশগ্রহণমূলক হবে? এখন এনসিপি নির্বাচনে থাকা দরকার, এনসিপি থাকা দরকার, জামাত থাকা দরকার। এরকম করে বলাও ঠিক না যে অমুক চলে গেলে নির্বাচনের মতো হবে। আমি এই ধরনের অগণতান্ত্রিক কথা বলতে চাই না। আমি বলতে চাই সবাইকে নিয়েই নির্বাচন করতে হবে। এখানে যে নির্বাচনের মাঠ থেকে যে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা, একটা রাজনৈতিক কর্মী যে দীর্ঘদিন জেল, জুলুম, নিপীড়নের শিকার হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার জন্য যে যুদ্ধ, এই যে হাসনাত আবদুল্লাহ যে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে, এতে ওর জনপ্রিয়তা, ও এখানে ফ্রি ফিল চাচ্ছে কেন? অনেক জনপ্রিয় না, অনেক সাহসী না, তাহলে ফ্রি ফিল কেন চাবে? প্রতিদ্বন্দ্বিতা করুক না। মুন্সি সেও তো একটা নিপীড়িত মানুষ, সে গণ অভ্যুত্থানের আগে দীর্ঘ সময় নিপীড়নের শিকার হয়েছে না, তাহলে তাকে ঠেকাতে তার এত তৎপরতা কেন? মুন্সি সাহেবের তো দ্বৈত নাগরিকত্বের না না, সমস্যা, ঋণ খেলাপি। আমাদের ঋণ খেলাপি যদি কোনো ব্যক্তি হয়, ঋণ খেলাপি হওয়ার জন্য কি ফাঁসি দেওয়া হয় নাকি? যে আপনি ঋণ খেলাপি, আপনাকে ফাঁসি দেওয়া হবে? সিস্টেম কি? সিস্টেম নির্বাচনে অংশ নিতে পারবে না। আমার কথা আগে শোনেন, ঋণ খেলাপি থেকে বাঁচার সিস্টেম কি? যে আপনি একটা ইনস্টলমেন্ট দিবেন, 2টা ইনস্টলমেন্ট দিবেন, দিয়ে আপনাকে ঋণ রিশিডিউল করবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিয়ে। ঋণ রিশিডিউল করলে তো সরকার টাকা ফেরত পাবে নাকি? নাকি ঋণ রিশিডিউল না করে টাকা ফেরত পাবে না? নির্বাচন কমিশনই তো ওনার মনোনয়নের বৈধতা দেয়নি, এখন আপনি সেটা নিয়ে কেন কথা বলছেন? না না, এটা দেয়নি। এখানে হাসনাত সামনে দাঁড়ায় আছে, হাসনাতের সামনে লজ্জা পাবে না, এই জন্য দেয়নি। তাই একজন প্রার্থী কমপ্লেইন করতে পারে না? ডক্টর ইউনূস ঘোষণা করেছে না
যে তারা সংসদে যাবে, মন্ত্রী হবে, বিভিন্ন কিছু সব কিছু রেডি করে দিচ্ছে সুন্দরভাবে, পথ পরিষ্কার করছে। এটা ঠিক না, এগুলো গণতান্ত্রিক না। আমি সেম কথাই বলতেছি যে মুন্সি সাহেব এখানে মানে আটকা দিচ্ছে না শুধুমাত্র হাসপাতালের জন্য, এরকম কড়াকড়ি অন্য ক্ষেত্রে করবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, অন্যের ক্ষেত্রে এটা করবে না, বুঝছেন? এবং এটা যখন যেখানে ঠেকানো দরকার সেখানে ঠেকাবে। এইটাই তো এই মানে জুলাই করে সব বৈধ নাকি বলেন? না, আমি আপনার কথা আপনি বলছেন করুক না, প্রতিযোগিতা করুক, জিতবে। ও তো অনেক জনপ্রিয়তা, ও কেন ভয় পাবে? এটা তো আমার প্রশ্ন। আমরা শুনবো এইসব বিষয়ে। দর্শক, আমরা আরো অনেক ইস্যু আছে আজকে, কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি নায়েব আমির, তারও বৈঠক হয়েছে, তার বক্তব্য আমরা শুনবো। তার আগে নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্টচেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ। আজকে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন জামায়াত নেতা নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার একটি বক্তব্য অলরেডি আমাদের কাছে চলে এসছে। সেটি হচ্ছে কয়েকটি কথা বলেছেন। তার ভিতরে একটি হচ্ছে, তিনি অভিযোগ করেছেন যে একজন নেতাকে খুব বেশি মাত্রায় নিরাপত্তা দেয়া হচ্ছে, এটি তিনি বলেছেন। আরেকটি বিষয় যদি দেখানো সম্ভব হয়, যে তিনি বলেছেন যে নির্বাচনের দিন এখানে ভিতরেই আছে, আমি সেই জায়গাটা পড়েও শোনাতে পারি, যে এই যে রিপোর্টটা, তার শেষের দিকে একটি লাইন রয়েছে যেখানে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেটা বলেছেন সেটি হলো, আমি স্পষ্ট করে পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত। একটা কার্ড ছিল, যদি দেখানো যায়, না দেখালে তো নাই, যে খুবই ক্লিয়ার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত। এবং তিনি দাবি করেছেন যে প্রধান উপদেষ্টা তার সম্মতি দিয়েছেন। মনিরা শারমিন, আপনার কাছে জানতে চাই, আসলে ভোট কেন্দ্রে এটা আপনাদের অবস্থান কি, যে ভোটের দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী কাউ প্রবেশ করলে সমস্যাটা কোথায়, বা আর প্রবেশ না করলে সুবিধাটা কোথায়? দেখেন, প্রবেশ করলে সুবিধা বা প্রবেশ না করলে অসুবিধা, এটার সবচেয়ে মূল নিয়ামক যেটা, সেটা হচ্ছে যে যার যে কাজটা করা দরকার সে যদি পেশাদারিত্বের সাথে করে এবং নিরপেক্ষভাবে করে, সেই জায়গা থেকে, আমি জানি না যে উনি আসলে কোন কনসার্ন থেকে এটা বলেছেন, তো এই জায়গা থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমরা তো আসলে এর আগের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলোতে যা দেখেছি সেটা হচ্ছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আসলে যেই আসলে ইঞ্জিনিয়ারিং বলেন বা যেই ভোট ডাকাতি বলেন, সেগুলো কিন্তু হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর কনসার্ন আছে। এবং আমি যদি বলি যে দেখেন, এই যে ব্যালট বাক্সগুলো, এইগুলোর নিরাপত্তা বিধান করা, যেমন আমরা যেটা দেখেছি যে বুথের মধ্যে যখন আসলে ব্যালট বাক্স যখন থাকে ফুল হয়ে যাওয়ার পরে, সেটি কিন্তু সেই কেন্দ্রের যেটা মানে ওখানে আসলে যদি কোনো স্কুল হয় তাহলে প্রধান শিক্ষকের রুমে রেখে এসে তারপরে আবার তো নতুন বাক্স শুরু করা হয়। সুতরাং এই যে মাঝখানে যে থাকলো বাক্সটা, তো এইখানে এই সময় যে নিরাপত্তা দেওয়া, এই নিরাপত্তা দেওয়ার জন্য যেই দায়িত্বরত যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা সেনাবাহিনী বলেন, যারাই আছে, তাদের আসলে যদি নিরপেক্ষ দ্বারা না হয়, তাকে যদি আসলে মানে সে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু আমাদের এই ব্যালট বাক্স মানে সেখানে কিন্তু ইচ্ছামতো ভোট ঢুকিয়ে দেওয়া যাবে। সুতরাং এই জায়গাগুলোতে আসলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমরা বলেছি, কিন্তু আমি যদি বলি যে শহীদ ওসমান হাদি, সেও কিন্তু তার বেঁচে থাকাকালীন সময় সে কিন্তু একটা দাবি করে গেছে, সেটা হচ্ছে যে বডি ক্যামেরা রাখার এবং সিসিটিভি ক্যামেরা রাখার একটা, যাতে ইলেকশন কমিশন যে সেটা যাতে করে এই স্বচ্ছতা রক্ষার্থে। সুতরাং এই স্বচ্ছতা রক্ষার্থে আমার মনে হয় যে ইলেকশন কমিশন যত এই বিষয়গুলো মানুষের সামনে স্বচ্ছ করবে, পরিষ্কার করবে, এবং যত নিজেদের স্বচ্ছতা রক্ষা করবে এবং জবাবদিহিতা এনশোর করবে, তত এই ইলেকশন প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ কম হবে। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো প্রিজাইডিং পোলিং অফিসাররাও করতে পারেন, তারা তো ভিতরেই থাকবেন। তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অনেক সময় সেটা প্রতিরোধ করতে পারেন। তারা না গেলে তো, যদি কেউ করতে চান, তাহলে তাদের জন্য সহজ হয়ে গেল না?
একেবারে বুথের মধ্যে তো আসলে আইন শৃঙ্খলার বাহিনীর এটা লোকজন বুথ না, কেন্দ্রের কথা কেন্দ্রের মধ্যে তো কেন্দ্রের মধ্যে তো নিরাপত্তা বিধান করার জন্য অবশ্যই থাকতে হবে। ইভেন আমি যদি বলি লাইন আমি থেকে শুরু আসলে- করে এটা মনে হয় বুথ হবে, মানে ভুল করে কেন্দ্র বলছে হ্যাঁ, কিনা হতে নাকি? পারে যে বুথের আমি কথা ঠিক বলতে জানি না, পারে, আমার কারণ কাছে যে কেন্দ্রে তো রিপোর্টটা অবশ্যই রয়েছে আইন তাতে শৃঙ্খলা বাহিনী স্ট্রেট থাকবে। বলা হয়েছে যে ভোট কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ দিচ্ছি আমরা। না করার সুপারিশ করেছে জামায়াত। না, ভোট কেন্দ্রে তো আসলে এটি দেখেন কেন্দ্র আমি জানি না দখল এখানে মিসকোট করা হয়েছে কিনা। জি, হতে পারে, কেন্দ্রের ভিতরে লাইন ঠিক করা, লাইন দাঁড়ানো, এগুলো তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া ছাড়া কে তো আসলে করবে? সম্ভব না। এবং দেখেন কেন্দ্র দখল মানে রাজনৈতিক দলগুলোর কিন্তু এই প্রবণতা আছে তারপরে কেন্দ্র দখলে। লাইন সুতরাং ঘুরে সেই ঘুরে জায়গা একটা থেকে- ব্যক্তি বারবার যেন না বুথের দাঁড়ায়। ভিতরে তারেক রহমান, আপনি যদি বলতেন মোহাম্মদ, বুথের ভিতরে কি ঢুকবে না, প্রয়োজনে? বুথের ভিতরে একটা অন্যরকম জায়গা নাই এখানে, আইন শৃঙ্খলা বুথের ভিতরে তো ঢুকে না, বুথের ভিতরে ঢোকার সাংবাদিকও ঢোকে না। প্রয়োজন নেই, প্রয়োজন নেই। ঠিক বুথের আছে। ভিতরে কি সাংবাদিক Clear, ঢোকে? আমার কাছে স্পষ্ট আছে আলাম। আমরা এক্সাক্ট বক্তব্যটা যদি আরো বুঝতে পারতাম, আমি পত্রিকা থেকে কোট করেছি। যাই হোক, যদি ভোট কেন্দ্রে তো থাকবে, এ ব্যাপারে তো কারোর আপত্তি নাই, বুথের বিষয়ে। তো আপনি তারেক রহমান এই আজকে বা 2 একদিনের মধ্যে বোধহয় নির্বাচন কমিশনকে বর্ণমালা শেখাতে চেয়েছিলেন। আমি একটু বর্ণমালা শেখানোর কৌশলটা দেখি তো, একটু দেখানো সম্ভব? কেন শেখাতে চেয়েছিলেন আমরা জানতে চাইবো। নির্বাচন কমিশনের যে বর্ণমালা শিখাইতে আসছিলাম, এরা বর্ণমালা, এদের বাবা মা বর্ণমালা শিখায়নি। এর বর্ণমালা নাকি উপর নিচে হয়, বর্ণমালা আজীবন ডান দিকে যায় এরকম, বই আর নিয়ে গিয়েছিলেন। আর হলো ক্রমিক নম্বর হয় উপর থেকে নিচে। ওরা দিচ্ছে বর্ণমালা উপর থেকে নিচে, তো এটা কি এমনি এমনি দিছে? ওরা জানে না এরকম এরকম করে হয়, অতে অজগর, এটা আমরা শিখছি না ডান দিকে। হ্যাঁ, তো জি, তো এই বর্ণমালা শেখাতে আপনি কেন গিয়েছিলেন, সমস্যাটি কোথায়? না, আমি আসলে যখন এই ভোটের যে বিষয়টা, মানে ব্যালট পেপারে প্রতীকের যে বিষয়টা, জি। তার একটা ব্যাখ্যা দিয়েছে যে মানে বর্ণমালার মানে ক্রম এটা কি অনুসারে প্রবাসী পোস্টাল ব্যালট বলছেন? পোস্টাল এটা। ব্যালটের কথা বলছি। হ্যাঁ, এটা, জি। এটাতে বর্ণমালার ক্রমের কথা তারা বলেছে যে এই অনুযায়ী তারা দিয়েছে। দেখুন, ক্রমিক নাম্বার হলো 1 2 3, এটা উপর থেকে নিচ দিকে যায়। হ্যাঁ, জি। উপরে 1 নিচে যায়, কিন্তু বর্ণমালার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পাশাপাশি ফ্লো করে, জি। লেফট থেকে রাইটের দিকে। আমরা এরকম কোনো বর্ণমালা দেখিনি যে এর নিচে বি লিখেছে, তার নিচে সি লিখেছে, তার নিচে ডি। আমরা এটাও ইংরেজি বলেন বাংলা বলেন, তো সুতরাং তাদের এই ব্যাখ্যাটা এখানেও ধোপে টেকে না। এখানে একটা মেকানিজম করেছে জামাতপন্থী যারা অফিসাররা আছে, এটা আমরা কিন্তু বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? কমিশন সচিব যখন বক্তব্য দিচ্ছিলেন, তিনি বললেন যে আপনার হলো ওইখানে কয়েকটা স্টেজ আছে। 1 নম্বরে একটা স্টেজ ছিল যে জামাত নেতাদের কাছে পোস্টাল ব্যালট কেন, বা এক জায়গায় এতগুলো পোস্টাল ব্যালট কেন। সে প্রথমে দেশের বাইরে? হ্যাঁ, সে বলছে যে কৌতূহল থেকে একটু ভিডিও করছে বা এরকম, কিন্তু পরে গিয়ে সে বলছে কিন্তু এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব বা আমরা যাচাই বাছাই করছি। তার মানে সে প্রথম অংশে এটাকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে, শেষে গিয়ে একটু দায় নেওয়ার চেষ্টা করছে যে এটা সঠিক না। পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে যারা, আমি আজকে যে ক্রমটা ধরিয়ে দিয়েছি, তারা বলতেছে আমরা এভাবে ভাবি নাই। আমি বলছি ভাবছেটা কে? আপনি কি বই নিয়ে একদম কমিশনের ভিতরে আমি গিয়েছিলেন? গেছিলাম। একদম লেখাপড়ার বই, বর্ণমালা? না, বর্ণমালা বলতে আমি একটা প্রিন্ট করে নিয়ে হ্যাঁ, আমি গেছি। দেখলাম, জি। ঠিক আছে, আমি গিয়ে বলছি যে আপনারা যে বর্ণমালার ক্রম দেখাচ্ছেন, এটা উপর নিচে লিখছেন, ডান দিয়ে কেন গেল না এটা? ঠিক আছে, এটা এইভাবে আসলো না কেন? তো বলছে আমরা এইভাবে তো ভাবি নাই। আমি বলছিলাম এখন দিলাম, এখন কিভাবে ভাববেন? আচ্ছা, ঠিক আছে, আপনি কি কোনো ব্যাখ্যা দেয়নি। আপনি কি করে দেখেছেন যদি এরকম হতো, আপনি বর্ণমালা যেরকম দেখাচ্ছেন, তাতে ধানের শীষের অবস্থানটা কি উপরে হতো? আপনার শুনেন, এখানে দুটো আপনি বিষয় দেখেছেন, মানে বিবেচনা করে দেখেছেন? দেখুন, এখানে কোন মার্কা কোন অবস্থানে যেত? হ্যাঁ, এখানে যে ঘরটা আপনার হলো যেই শেপে দেওয়া হয়েছে, আপনাকে একটা লম্বা কাগজ দিয়ে করে- হেল্প করবো আমি? না, কাগজ লাগছে না, আমি একটু দেখাই। এটা এই শেপে ছিল, জি, এক একটা বক্স। জি। এই শেপটায় যদি আপনার হলো, আপনি বলছেন তাহলে এভাবে যাবে? না, আমি বলছি এটা যদি স্কোয়ার শেপ হতো না, আমরা স্কোয়ার শেপ করে একটা ফর্ম করছি, সেই পজিশনে গেলে আপনার হলো মাঝামাঝি বরাবর ভাঙার যে বিষয়টি, সেটি থাকে না। আরেকটা বিষয় আছে এইখানে, দেখুন আমরা যদি এরকম 4টা ভাগ করি, জি। হ্যাঁ, এই দাগে এইভাবে তো ভাগ হয়, তাই না? জি। এইভাবে একটা ফোল্ড করলাম, এইভাবে একটা ফোল্ড করলাম। তারা এটা প্রিন্ট করার ক্ষেত্রে কোনো প্রতীকই এমন পজিশনে রাখা উচিত না যেটা মাঝামাঝি পড়বে। সেটা তো বুঝতে পেরেছি। হ্যাঁ, জি। মানে আপনি দেন না, এটার একটু উপরে শেষ করেন প্রতীকটা দেওয়া, জি। বা পরের পৃষ্ঠায় দেন, কিন্তু মাঝামাঝি যে প্রতীকটা দিচ্ছেন, ধরেন ধানের শীষ বাদ দিয়ে অন্য একটা প্রতীক দিলেন, সেই প্রতীকটা তো ক্ষতিগ্রস্ত হয়। আমরা এটার কথাই বলছি না, যে আমি এই আরেকটা জিনিস positioningটা জানতে ঠিক না। চাচ্ছি, এটা এই বিতর্কটা পুরনো, কিন্তু আপনি বলছিলেন যে এখানে আপেল আনারস এভাবে নেমেছে, কিন্তু যদি আপনি বর্ণাক্রম বলছিলেন আপেল আনারস এভাবে, হ্যাঁ, তো আপেল এভাবে যদি যেত তাহলে ধানের শীষ
দাঁড়িপাল্লা অথবা শাপলা এইবার করলে তার এবার অবস্থান সুবিধা কি হতো? আমি সেটা এইবার জানতে সুবিধা চাই। কি দেখেন, দ এবং ধ পাশাপাশি না, জি, হ্যাঁ, একটা হলো ধান আর একটা হলো দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। ঠিক আছে। যদি সমান্তরালভাবে নিয়ম অনুযায়ী যেত তাহলে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা কাছাকাছি থাকতো, পাশাপাশি থাকতো। পাশাপাশি থাকতো, এবং তখন এটাকে বৈষম্য মনে হতো না, ঠিক আছে। আচ্ছা, আপনি বলছিলেন এই সিকোয়েন্স করলে তখন এই এটা সিকোয়েন্স পাশাপাশি না, মানে সঠিক সিকোয়েন্স সঠিক সিকোয়েন্স। তো নির্বাচন কমিশন কি বলেছে আপনাকে? কিছু নতুন বলতে পারে না, বলে এগুলো আমরা আলোচনা করছি, দেখি কি করা যায়, এই এগুলো মানে আমরা তো শুনতে পাচ্ছি এই যে ঘটনা যা ঘটায় দিছে, আর কি করবেন এখন। না, এখন কি সময় আছে এই ব্যালট ঠিক করার? আচ্ছা, সেটা আমি বলছি। দেখুন, আমরা যদি ডিএসএল এ কোনো একটা চিঠি পাঠাই, জি। তাহলে এটা 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে যায়, ডিএসএল এর যে চিঠিগুলো। সেই জায়গা থেকে আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে এই ফর্মগুলো আবার পাঠানোর জন্য, যদি 3-4 দিনে যায়। আরও স্পষ্ট করছি, ব্যালটগুলো এখন থেকে আরও 8 দিন আগে, 10 দিন আগেই অনেকে হাতে পেয়েছে। তার মানে এই 10 দিন পুরোপুরি সময় আছে। এখনও চাইলে, আজকে কত তারিখ, আজকেও যদি আবার নতুন করে পাঠাতো, বা যখন থেকে বিতর্ক হলো, এখন থেকে 4 দিন আগে বিতর্ক শুরু হয়েছে না, জি। 4 দিন 5 দিন আগে, তখনও যদি তারা এটা সমাধান করতো, জি। তাহলে এতক্ষণে আবার আমাদের প্রবাসী ভাইরা এই ব্যালটটা পেয়ে যেত। জি, আচ্ছা। আমি আপনার আরেকটা ভিডিও দেখবো, যদি দেখানো যায় তারপর মনিরা শারমিনের কাছে যাব। এই পোস্টাল ব্যালট নিয়ে ওনার আরেকটা ভিডিও যদি দেখা যায়। এখানে দাড়িপাল্লা এখানে আছে, এই দাড়িপাল্লার উপর দাড়িপাল্লার লোগো, মাঝখানে দাড়িপাল্লা লেখা, আর এই গোল চিহ্নটা হলো, টিক চিহ্ন দেওয়ার জায়গাটা হলো নিচে। এরকম লম্বা শেপ করা হতো, তাহলেও দানা শীষ উপরে থাকতো। মানে আপনি নানা রকম ব্যাখ্যা শুধু দিয়ে- এইটা না, মানে এই জোটের সবগুলো প্রতীকী উপরের লাইনে সুন্দরভাবে। আচ্ছা, মনিরা শারমিন, তারেক রহমান যেটা বলছিলেন, মোহাম্মদ তারেক রহমান, আরও বিএনপি থেকে অভিযোগ দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এই পোস্টাল ব্যালটে কোনো কারসাজি হয়েছে? উনি বলছিলেন জামায়াত পন্থী প্রিজাইডিং অফিসার। আমরা দেখছি আপনারা বলছেন আপনার বিএনপি পন্থী নির্বাচন কমিশন, আবার উনি বলছেন জামায়াত পন্থী প্রিজাইডিং অফিসার, মানে নির্বাচন কমিশনার। আপনার কি মনে হয় এখানে কোনো কারসাজি আসলে হয়েছে? না, আমি আসলে কারো সাপেক্ষে জবাব দিতে চাই না, মানে ওনার সাপেক্ষে না, জবাব আপনার দিতে বিবেচনা চাই না, করছি। এই কারণেই যে কুযুক্তির জবাব আমি এখানে দিব না। প্রথমত বিষয়টা হচ্ছে যে মানে একটা নন ইস্যুকে ইস্যু বানানোর একটা প্রচেষ্টা, আমি এই বিষয়টাকে এটাই দেখি। কারণ এখন আপনি যে মানে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করে আমার কাছে মানে বাহুল্য লাগে। সেটা হচ্ছে যে এইখানে এটা তো আর এমন না যে আরবি হরফ, যে এটা বাম থেকে ডানে যেতেই হবে, নাইলে মানে আপনি ডান থেকে বামে বা কোনোভাবে লিখতে পারবেন। আপনি আরবি হরফে এরকম একটা সিস্টেম আছে যে বাম মানে বাম থেকে ডানে লিখতে হয়। বাংলা আমি মনে হয় না যে বাংলা বর্ণমালায় ভাই আমি একটু বলি, আপনার সময় আপনি বলেন। হ্যাঁ, তো আপনার হচ্ছে এরকম তো কোথাও বলা নাই যে সিকোয়েন্স ঠিক করে দেয়া নাই। সুতরাং এই জায়গা থেকে ইলেকশন কমিশন যেটা ঠিক করেছে সেটা নিয়ে আমার বক্তব্য, এটা নিয়ে অনেকেরই আপত্তি থাকতে পারে, তবে আমার কাছে মনে হয়নি যে এটি আসলে এরকমভাবে একটা বড় ধরনের ইস্যু তৈরি করে ফেলার কোনো একটা বিষয়। এবং দেখেন আপনি ওই যে যেই ভাজের নানান পদ্ধতি দেখাচ্ছেন, সেখানে যদি যেই প্রতীকী আসলে ওই মাঝে পড়তো, তারাই যদি আবার এই বিষয়টি নিয়ে ইস্যু করতো, তাহলে কোনো না কোনো প্রতীক তো আসলে মাঝে থাকতে হবে ভাঁজ করার ক্ষেত্রে। সুতরাং এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় না যে এটা খুব গুরুত্বপূর্ণ পোস্টাল ব্যালটে। বরং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রায় 4 কোটি প্রবাসী, তারা এত বছর এই ভোটাধিকারের বাইরে ছিল, সেই জায়গা থেকে এটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে এটা এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির একটা বড় প্রাপ্তি। এবং আমরা খুবই খুশি যে এই প্রবাসীদের আমরা প্রথম যখন আসলে এটি আমরা এই দাবিটি করছিলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে, আমরা এখনো মনে আছে, আমরা প্রচুর প্রবাসীদের পক্ষ থেকে আমরা এই দাবিটি পেয়েছি যে আমরা রেমিটেন্স পাঠাই। রেমিটেন্স পাঠানোর সময় তো আমাদের নিষেধ করেন না, তাহলে আমরা কেন আমাদের দেশের, আমরা এখানে বিদেশে থাকি কিন্তু আমাদের মন পড়ে থাকে দেশে, সুতরাং সেই দেশের আসলে সরকারে কে আসবে এবং কে আসবে না সেই বিষয়ে কেন আমরা মতামত দিতে পারবো না? সুতরাং এই জায়গা থেকে এটি একটা খুব বড় বিষয় এবং নতুন বিষয় এবারের জন্য। এবং আরও গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশে এবার প্রথমবারের মতো যারা সরকারি কর্মকর্তা বা যারা আসলে চাকরিরত বা যারা আসলে এই প্রিজাইডিং অফিসার এবং এই পুরো নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে, তারাও কিন্তু পোস্টাল ব্যালটে তারা ভোট দেবার সুযোগ পাচ্ছে। সুতরাং এই বিষয়টিকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি এবং এটি এই প্রক্রিয়ার একটি মানে এই অংশটা নিশ্চয়ই আমাদের সরকার গঠনে একটা বড় প্রতিফলন দেখাবে। জি জি জি, ঠিকই বলছিলেন। এবং এবার কিন্তু অ্যাপের মাধ্যমে 15 লাখেরও বেশি ভোটার নিবন্ধিত হয়েছে, তার ভিতরে অর্ধেকটা আপনি বলছিলেন যেরকম দেশের ভেতরে যারা বিভিন্ন 15,30,000 মোর দেন, হ্যাঁ, আর অর্ধেকটা প্রবাসী। এবং আরও যে হিসাব রয়েছে সেটি হচ্ছে যে
18 থেকে 20টি আসন আছে যেখানে আসলে 1 থেকে 10,000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয় একদম। এবং কোন কোন আসনে কিন্তু এরকম ভোট রয়েছে, প্রবাসী বা এই ব্যালট পেপার। তো সেটি অবশ্যই স্বচ্ছতা না হলে তো একটা ইস্যু তৈরি হবে। আপনি কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়, 1 মিনিট শেষ করেন, আমরা ব্রেকে যাব। পোস্টাল ব্যালট নিয়ে আমাদের যে ইস্যুগুলো আমরা কিন্তু বলেছি যে পোস্টাল ব্যালটের যে ভাঁজটা, এই ভাঁজটা অন্য প্রতীক পড়লেও সে প্রতীকে ক্ষতিগ্রস্ত হতো। আমরা বলছি যে ভাঁজের মাঝামাঝি এই ব্যালটটা না ফেলা ছাড়াও ডিজাইনটা করা যেত। এইটা একটা ত্রুটিপূর্ণ ডিজাইন করেছে, আচ্ছা। যেটাতে ভাঁজটা পড়ছে। অন্যটার ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, সেটা একই কথা। আর বাংলা লেখা আরবি লেখার কি বলছিলেন? বাংলা লেখা আরবি লেখা তো এটা বললাম যে এই ফন্টটা যেভাবে যায় আমরা বলি এটা ইচ্ছাকৃতভাবে একটা ভিন্ন সিকোয়েন্সে নিয়ে ওইটাকে উপরে নেওয়া হয়েছে, যেটা দাঁড়িপাল্লার কথা বলছি। আর পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আরেকটা বিষয় যে এই ব্যালটগুলো আমরা একসঙ্গে যেভাবে দেখেছি অনিরাপদভাবে, এইভাবে দেখার কথা না। দেখুন, আমরা যেই ভোটগুলো দেশে আমরা যে ভোটগুলো করি, এই ভোটগুলো কারো কাছে যদি কোনো ব্যালট পাওয়া যায়, কোনো এজেন্টের কাছে ব্যালট পাওয়া যায় বা কোনো নাগরিকের কাছে, রাজনৈতিক প্রতিপক্ষের কাছে, আমরা এটাকে নিন্দনীয় বলি না? তার কাছে কেন ব্যালট পাওয়া যাবে? ঠিক একইভাবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও অনেকগুলো ব্যালট পেপার একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে নেওয়া, এটা নীতি বহির্ভূত এবং যার ব্যালটটা তার অ্যাড্রেসে যাওয়ার কথা। জি, আমরা শুনবো আরো। দর্শক, ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন এনসিপির মনিরা শারমিন এবং আম জনতার দলের তারেক রহমান। মনিরা শারমিনের ব্যাপারে আমি একটা কথা বলেই রাখি দর্শকরে, তিনি তরুণ বয়সে, কিন্তু তিনি রাজনীতি অনেক দিন থেকেই করছেন। আমরা তাকে চিনি বিভিন্ন সময়। এখন এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন এবং জুলাইয়ের আন্দোলনে তারেক রহমানেরও অবদান যেমন, তেমনি মনিরা শারমিন এরা কিন্তু রাস্তায় একদম ফ্রন্ট লাইনে ছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে জামায়াতের প্রেস কনফারেন্সে যেদিন তিনি ছিলেন এবং সেখানে ছিলেন একটি দলের নির্বাচনী যে কমিটি, সেই কমিটির সেক্রেটারি হিসেবে, কিন্তু তাকে নিয়ে ট্রল হয়েছে। এবং বাংলাদেশে এবার নির্বাচনে আমরা যদি দেখি, এত বিপ্লবের পরেও নারী প্রার্থীদের মাত্র 4% মনোনয়ন দিয়েছে। মনিরা শারমিন, আপনি একটি আবেগঘন পোস্টও দিয়েছিলেন, তারপরে আমি সেটা আর পড়তে চাই না, কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশে নারী বলেই কি আপনি এই ট্রলের শিকার হয়েছেন? আপনার কি মনে হয়? এবং বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের নারীদের জন্য সেই পরিবেশ কি এখনো তৈরি হয়নি? আপনি তো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে গিয়েছেন, আপনাকে নিয়ে আমি ফেসবুকে আমি নিজেও দেখেছি, আমিও অনেক কষ্ট পেয়েছি। এই পরিস্থিতি এখনো কেন? দেখেন, এটি আমি মনে করি যে এটি কোনো একক জায়গা থেকে এই অসুবিধাটা নাই। অসুবিধাটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক। একজন নারী আসলে রাজনৈতিকভাবে এগিয়ে যাবে, একজন নারী আসলে এক বড় রাজনীতিবিদদের সাথে টেবিল শেয়ার করবে, এটি স্বাভাবিকভাবেই আমাদের গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চায় নেই। এবং আমি এরকমও দেখেছি যে ঐকমত্য কমিশনেও যখন আসলে বড় বড় রাজনৈতিক দলের নেতারা আসতেন, তারা আসলে আমাদের দেখে একটু তির্যকভাবে তাকাতেন যে আমরা নতুন রাজনৈতিক দল, আমরা এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবদান রাখছি, ভূমিকা রাখছি, সেটি এক ধরনের ব্যাপার। কিন্তু এটি আমার জন্য আসলে এই বিষয়টি খুব দুঃখজনক ছিল এই কারণে যে দেখেন, খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি ছাড়াও আসলে অন্যান্য দলের নির্বাচন পরিচালনা কমিটির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা কিন্তু ওখানে উপস্থিত ছিলেন এবং আমার চেয়ারম্যানও সেখানে উপস্থিত ছিলেন। যেহেতু আসলে চেয়ার স্বল্পতা ছিল, মানে চেয়ার সংরক্ষিত আসনের একটু স্বল্পতা ছিল বলে সেই জায়গায় হচ্ছে আমার চেয়ারম্যান, উনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি আমাকে আসলে বসার একটা ব্যবস্থা করে দেন এবং পরে উনি একটু দূরে গিয়ে বসেন। তো এটি কিন্তু ওই ফোরামে আমার কাছে আসলে খুব বেশি অনাহুত লাগেনি এবং যারা ছিলেন তারা খুবই ওয়েলকামিং ছিলেন। এবং ইভেন যখন আসলে আমি খুবই অবাক হয়েছি যে আমি যে ওখানে আছি এবং আমার সাথে তো আসলে খুব সবার, এখানে যারা উপস্থিত ছিলেন সবার খুব বেশি পরিচয় নাই, তারপরেও আমি এই জামায়াতের আমির, উনি হচ্ছেন শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু এই পুরো প্রোগ্রাম শেষে আমার সাথে উনি আমাকে বলছেন যে আপনি যে আসবেন আমি কিন্তু জানতাম না, তাহলে মাইকে হচ্ছে আপনার নামটা ঘোষণা করা হয়নি, আমি রিয়েলি ভেরি সরি। তো আমি
খুবই আমি বললাম না ইটস ওকে, কোনো অসুবিধা নাই। আসলেও তো আমি আসলে যাব, এটি জানানোর হয়নি আগে। তো সেই জায়গা থেকে ওই জায়গা থেকে বের হওয়ার পরে এবং স্বাভাবিকভাবে ওই ফোরামে আমি একমাত্র নারী, এটি তো খুব স্বস্তির বিষয় না, একটু অস্বস্তি তো লাগছিলই স্বাভাবিকভাবেই। কারণ যেখানে আসলে আমরা যখন আন্দোলন জামায়াতের ভিতরে দেখেছি, কি কোনো অস্বস্তি দেখেছেন আপনি? তাদের তো অস্বস্তি ছিল না। না তাদের মধ্যে আমি কোনো অস্বস্তি দেখিনি, তবে আমার একটু অস্বস্তি লাগছিল কারণ আমি একমাত্র নারী। আমি স্বাভাবিকভাবেই চাইবো যে সেই ফোরামে আরও অনেক নারী থাকবেন। নারী রাজনীতিবিদ তো বাংলাদেশে আসলে কম না। ইভেন আমি যদি বলি জামাতের যে মহিলা বিভাগ আছে, আপনি নিশ্চয়ই জানেন যে তাদের কিন্তু বহু নারী সেখানে কিন্তু বিভিন্ন, আমরা যদি গ্রামাঞ্চলেও যাই সেখানেও কিন্তু তাদের আসলে এই যে তালিম বলেন বা সাধারণ মানুষের সাথে যে সংযোগ, সেটা কিন্তু ওনারা রক্ষা করেন। কিন্তু ওনাদের একজনও নারী প্রার্থী দেননি এবার। একদমই, কিন্তু আপনারা দিয়েছেন 3 জন। জি, আমরা মনোনয়ন দিয়েছিলাম 3 জনকে। এবং মানে আমি খুবই এটা আমার জন্য খুব হতাশাজনক। দেখেন, নারীদের যখন রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা বলি, রাজনীতিতে ক্ষমতায়নের কথা বলি, তখন কিন্তু নিশ্চয়ই আমি দল মত নির্বিশেষে আমি নারীর কথা বলি। অবশ্যই। এবং আমার মনে হয় যে জামাতের যে নারী, যিনি আসলে রাজনৈতিকভাবে খুবই আপ টু ডেট এবং উনি জানেন উনি পলিসি লেভেলে অনেক ভূমিকা রাখতে পারেন, সেই নারীকেও তো আসলে সামনে আনা উচিত। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সেখানে আসলে নারীরা আসলে পারতেন। এটা মূলত আপনার একটা চিঠি, আমি পরে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, সেখানে হয়তো নারীদের আসলে অনেক অংশগ্রহণ হলে আমরা খুবই আনন্দিত হতাম, কিন্তু সেখানে ছিল না। এবং তারপরে যেটা আসলে হলো যে অনলাইন যে ব্যাশিং যেটা শিকার হলাম, আমি আসলে বাংলাদেশের রাজনৈতিক একজন নারীর ক্ষেত্রে রাজনৈতিক বাস্তবতা দেখলাম আসলে ওই প্রেস কনফারেন্স থেকে বের হওয়ার পরে, যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, আমি যদি বলি যে প্রত্যেককেই আমি যেই কটি আসলে অ্যাকাউন্টে গেছি এবং ভিতরে গেছি, প্রত্যেককেই আসলে হাত পাখার সমর্থক। তো এবং সাথে আরও আমি যদি বলি যে আরও একটি দুটি রাজনৈতিক দলের সমর্থক, তারা আসলে মানে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আসলে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কেন আমি আসলে একমাত্র নারী হিসেবে আসলে সেই ফোরামে বসলাম, সেই সংবাদ সম্মেলনে বসলাম, আমি তো আসলে আমি খুবই অবাক হয়েছি যে আমি তো আসলে একজন দায়িত্বশীল হিসেবে ওখানে গেছি। এবং দেখেন, এনসিপি তো কোনো ইসলামিস্ট দল না, এবং এই জোটের কথা যদি বলি, এই জোট কিন্তু এনসিপি কোনো আদর্শের ভিত্তিতে বা আইডিওলজিক্যাল কোনো জোট না। সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে নারী থাকবে, এটা খুব স্বাভাবিক, আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়েছে। এবং আমার যারা দলের নেতা, তারাও কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাকে আসলে ওখানে আমন্ত্রণ জানিয়েছে। সেই জায়গা থেকে আমি দেখলাম যে আসলে অন্যান্য যে ইসলামিস্ট দল, যারা আসলে ইসলামী আইডিওলজি ধারণ করে, তাদের অনেক অস্বস্তি আমাকে নিয়ে ওখানে হয়েছিল। কিন্তু দেখেন, আমি যদি যতটুকু ইসলাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞান বলে, যে সেই বহু আগে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের মানে ওই যুগেও কিন্তু আসলে নারীরা ব্যবসা করেছে, যুদ্ধ করেছে, এবং তাদের কমান্ডে কিন্তু পুরুষরাও কিন্তু সেই সময় তাদের কমান্ড ফলো করেছে। তো সেই জায়গা থেকে আসলে আমি জানি না এই ইসলামিস্ট দলগুলো আসলে কোন ইসলামের কথা বলে, আমি আসলে জানি না। তারেক রহমান, মানে একটা হচ্ছে দেখেন, তিনি ট্রলের শিকার হলেন। আমি দেখেছি যে জামায়াতের, মানে ওটা তো শুধু জামাত না, ওটা 10 দল ছিল তখন, সেখানে উনি এনসিপির প্রতিনিধি হিসেবে গিয়েছেন, উনি যে সেক্রেটারি নির্বাচন পরিচালনা কমিটির, উনি ট্রলের শিকার হয়েছেন, উনি ইঙ্গিতও দিয়েছেন কারা করেছেন। এটা কতটা যৌক্তিক? আর জুলাই যোদ্ধা যারা নারী, তারা কি এখন সবচেয়ে বেশি ট্রলের শিকার হচ্ছেন, না 24-এর পরে আমরা যে পরিবর্তনটা দেখছিলাম সেটা কি এসছে, না সব ধরনের নারী এখন ট্রলের শিকার হচ্ছেন? কারা নেপথ্যে থাকতে পারে? জি, আপনার নারীর যে অংশগ্রহণ লড়াই সংগ্রামে, এটা এখন থেকে না, এটা ইসলামিক যুগেও এটা ছিল। আল্লাহ রাসূল একটা সভায় বলছিলেন যে সামনে ঈদের দিন, যেদিন ওই দিন তোমরা নারীরাও আসবা ঈদের নামাজে। তখন বলছেন, কিছু নারী বলছেন যে আমাদের অনেকের ওড়না নাই, আমরা কি করব? তো বলছে তোমাদের অন্য বোনের কাছ থেকে ওড়না নিয়ে আসবা। এরপরেও গুরুত্ব দিয়ে বলছে তোমরা আসবা। এরপরে বলছে যে আমাদের অনেকে ঋতুবর্তী, তারা কি করব? তখন বলতেছে তারাও আসবা। অর্থাৎ এখানে উনি হলো সেই অংশগ্রহণের জায়গা থেকে নারীদেরকে অনেক ইম্পর্টেন্স দিয়েছেন। কিন্তু আমাদের দুঃখজনক যে আমাদের এখানে মসজিদে নামাজের তো নারীর নামাজের জায়গা নাই। অনেকে এটাকে ফিতনা মনে করে বা বিভিন্নভাবে মনে করে। নারীরা বাজার, স্কুল, কলেজ যতগুলো, ইসলামের আদর্শ তো জানি, শেষ পর্যায়ে সেটাই বলছি, মানে এই বাহিনীটা কারা? এটা আমরা বট বাহিনী শুনি না, একটু বলছি। তো আমাদের এখানে রাজনীতিতে অথবা বিভিন্ন পরিসরে নারীদের অংশগ্রহণ খুব কম হওয়াতে পুরুষদের সবার সেই জায়গা থেকে একটা মানে কনসার্ন থাকে, হ্যাঁ, এবং তাদের অন্যরকম একটা ভাব কাজ করে। এবং সবাই 10 জনের মধ্যে একজন নারী, তো
তো দেখা যাচ্ছে এমনিতেই সোশ্যাল মিডিয়া বা এই জায়গাতে দেখা যাচ্ছে যে একটা জায়গায় একটা ইকোসিস্টেমে 2 জন নারী আছে, কিন্তু পুরুষ আসছে সেখানে 25 জন 30 জন। দেখা যাচ্ছে যে সকল পুরুষের মধ্যে ভোটার একটা- কিন্তু 51% নারী, মাথায় না, রাখবেন। সেই আমাদের নারী বোনটি, সেই বোনটিকে নক করছে এবং সেখানে রেসপন্স না করলে তাকে অহংকারী বলছে, বদমেজাজি বলছে বিভিন্নভাবে। তো পুরো এনভায়রনমেন্টটা না আমাদের নারীদের জন্য উপযোগী হয়ে ওঠেনি এবং রাজনৈতিক মানে পরিমণ্ডলে- নারীর ভোট নেবে, নারীকে রাজনীতিতে চাইবে না, বিষয়টা কি তাই চাইবে হলো? না, চাইবে না। এবং এটা শুধু মানে এনসিপি না বা জামাত না, বিএনপি না, সব জায়গাতেই সব জায়গায়। আমরা শেষ করবো আমাদের রাজনৈতিক জায়গাটাতে আমরা আমাদের শেষ পর্যায়ে মেয়েদের আছি। জায়গাটা খুব ছোট করে নেওয়া হয়েছে এবং অনেক সংকীর্ণভাবে একদম চিপ ধরে রাখা শেষ হয়েছে। প্রশ্ন করব মনিরা শারমিনকে, আর সেটা রিপ্লাই যদি দেন আপনি 1 মিনিট দেবেন। সেটা মনিরা শারমিন, আর যখন এনসিপি জোট করতে গেল জামায়াতে, তখন আপনি একটা চিঠি পাঠিয়েছিলেন সংবাদ মাধ্যমে, আমরা যেটা প্রকাশও করেছি। আপনি কিন্তু নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করেছেন, আপনি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, এবং এই এই অবস্থানটা খুব সংক্ষেপে ব্যাখ্যা করবেন। আপনি নির্বাচনে থাকলেন না, অথচ জামায়াতের সঙ্গে জোট করলো, সেই জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতে থাকলেন না। মানে বিষয়টা কি এমন যে মুরগির ঝোল খাওয়া জায়েজ আছে, মাংস খাওয়া জায়েজ নেই? মানে বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, দেখেন, প্রথমত আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এটি হচ্ছে আমার একটি দলের সিদ্ধান্ত ছিল। হলো প্রথমে এই দলের সিদ্ধান্ত ছিল হচ্ছে আমাদের 300 আসনে আমাদের নির্বাচন করার, এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার। তো সেই জায়গা থেকে 125 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমি তার মধ্যে একজন ছিলাম, নওগাঁ 5 আসন থেকে। কিন্তু যখন আমি এটি আমার দলের সিদ্ধান্ত হলো যে 30টি আসন সমঝোতা এবং এটি জামায়াতের সাথে, তো তখন আমার কাছে মনে হলো যে এটি আমার দলের আরও বহু নেতার, আমার দল কিন্তু আসলে একক নেতৃত্বের দল না, বহু নেতার সম্ভাবনাকে অনেক ক্ষীণ করে দেয়। এবং আমার স্বাভাবিকভাবে এই 30টি আসন বাদে 270টি আসনের দায়িত্বটা আসলে কে নিবে, সেখানে যে আমাদের যেই দলীয় সাংগঠনিক যে জায়গাটা, সেটি অনেক দুর্বল হয়ে পড়বে। সেই কনসার্ন থেকে আমি আহ্বায়কের সাথে কথা বলি, নাহিদ ইসলামের সাথে কথা বলি, এবং আমি সহ আমার আরও কয়েকজন নারী নেত্রী, তারা কিন্তু এই বিষয়ে বলি যে এই বিষয়টি এমন কিনা যে এখান থেকে সরে আসা সম্ভব কিনা। তো তখন আমরা উত্তর পাই যে না, এটা মোটামুটি সেটেলড, এটা সরে আসা সম্ভব না। তো এই জায়গা থেকে দেখেন, আমার দলের মধ্যে একটি চর্চা আছে, একটা গণতান্ত্রিক চর্চা আছে, দলের সিদ্ধান্তের বিষয়ে আমরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিতে পারি। আমার নোট অফ ডিসেন্ট ছিল এবং সেই জায়গায় প্রতিবাদ হিসেবে আমি নির্বাচন থেকে সরে আসছি। এবং পরবর্তীতে কিন্তু আমাকে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আমি পালন করছি। আমরা একদমই শেষ করতে চাই, শুধুমাত্র ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো তাসনিম জারার, যদি সম্ভব হয় দেখি আপনার একটা কমেন্ট নেব। বন্দোবস্তের কি হলো দেখানো সম্ভব? আমরা একটু দেখি যে সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য একটি প্রশ্ন করেছিল তাসনিম জারাকে, তিনি তো পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র নির্বাচন করেছেন ঢাকার একটি আসন থেকে। যদি সেই ভিডিও ক্লিপটা দেখানো সম্ভব হয় দেখান আমাদের। জি, প্রশ্নটা শুনি। অনেকগুলো সীমাবদ্ধতা অবশ্যই আছে বিদ্যমান ব্যবস্থায়, কিন্তু প্রশ্নটা কোথায়? মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান ব্যবস্থা is not being able to deliver. There is a big gap, and whoever is able to close that gap will win the hearts of people. আসলে এখানে রাইটলি এই কাটা হয়নি। দেবপ্রিয় ভট্টাচার্যের প্রশ্নটা ছিল যে নতুন বন্দোবস্তের কি হলো, উনি বলছেন লড়াই চলছে। আপনি বলেন সংক্ষেপে, উনি আছেন, তাসনিম যারা পদত্যাগ করেছেন, অনেকেই পদত্যাগ করেছেন, আসলে নতুন বন্দোবস্তের কি হলো? আমি এক লাইনে উত্তর চাই। জি, আমার কাছে এক লাইনে উত্তর চাই। আমার কাছে নতুন বন্দোবস্ত একটা প্রতারণামূলক শব্দ, এবং যখন কোনো একটা আন্দোলন হয়, ওই আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে যেই টিমটা উঠে আসে, তখনই তাদের রাজনৈতিক ক্যাম্পেইনের একটা শব্দ হলো নতুন বন্দোবস্ত। বাস্তবে আমি মনে করি নতুন বন্দোবস্তের নামে আমাদের জুলাইকে ছারখার করা হয়েছে। এবং এখানে আমাদের অনেক কিছু আমরা চাই না, আমাদের অনেক মায়া ছিল এই আন্দোলনে, এই লড়াইয়ে, সেই মায়া থেকে আমরা অনেক দূরে সরে গেছি। মায়ার যে মানুষগুলো, সেই মানুষগুলোর প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সেই জায়গাগুলো কেটে ছিঁড়ে পোস্টমার্টেম করা হয়ে ফেলেছে একবারে। আমরা একদমই শেষ করবো। তাসনিম মানে মনিরা শারমিন যদি বলতে চান আপনি বলতে পারেন 1 মিনিট। দেখেন, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, এবং যেহেতু এটা নির্বাচনী সমঝোতা এবং এই যে এনসিপির যে স্বাতন্ত্র্যটা, সেই স্বাতন্ত্র্যের দিক থেকেই এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, সেখানে আমি একমাত্র একটা কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এইখানে আমি যদি বলি যে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এনসিপির কোনো কেউ নাই, ঋণখেলাপি এনসিপির কেউ নাই, এবং ভবিষ্যতেও আমি আশা করি এবং আমি চাই যে ভবিষ্যতেও এনসিপির পক্ষ থেকে যাতে কোনো ঋণখেলাপি না হয়, সেটি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা আশা দেবে, বার্তা দেবে, এবং আমাদের এই লড়াইটা
আসলে আমরা চলমান তাকিয়ে থাকবে। থাকলাম সেই লড়াইয়ের দিকে, ভবিষ্যতের দিকে। ধন্যবাদ মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি এবং নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি, মোহাম্মদ তারেক রহমান, মুখপাত্র আমজনতার দল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতি রবিবার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রবিবার সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হারুন রশিদ। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।